মীনা দেবীর পরিবারে তার দুই ছেলে, বড় বৌমা রচনা এবং মেয়ে পল্লবী ছিল। ছোট ছেলের বিয়ে হয়েছে আজই। ছোট বৌমা দীপ্তি সবে নতুন বাড়িতে গৃহপ্রবেশের জন্য উপস্থিত হয়েছিল। সারা বাড়ির আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই নতুন বউকে দেখতে ভিড় জমিয়েছিল। ঠিক এমন সময় ভিড় ঠেলে দীপ্তির বড় যা রচনা সেখানে এসে হাজির হয়। আরে আরে, তোমরা সবাই একটু সরে দাঁড়াও, আমার ছোট যা সবে এখানে এসেছে, এত ভিড়ে ওর অস্বস্তি হবে, ওকে ভালোভাবে ভেতরে আসতে দাও। বাবা, বড় যা দেখছি একেবারে ছোট জায়ের জন্য উতলা হয়ে উঠেছে। এখন এরকম মিল দেখা যাচ্ছে, পরে দেখবে পায়ে পা তুলে ঝগড়া করছে। তাই নাকি কাকিমা? আপনি তো খুব ভালো ভবিষ্যৎ বলতে পারেন দেখছি। তা আপনার বৌমাদের মতোই যে সব বৌমারা হবে এরকম তো কোনো মানে নেই। কিছু কিছু মানুষ আলাদাও হয়। এই ধরুন যেমন আমি আর আমার ছোট যা। আচ্ছা, আপনাদের সঙ্গে আমি পরে কথা বলবো, এখন ওকে ভেতরে আসতে দিন। বেচারি সেই সকাল থেকে না খেয়ে রয়েছে। মানবতার খাতিরে এটুকু অন্তত আপনারা বুঝুন। রচনার কথা শুনে প্রতিবেশীরা একটু সরে দাঁড়ায়। রচনা তার ছোট যাকে ঘরের ভেতরে নিয়ে আসে এবং তাকে শরবত দিয়ে বলে, এই নাও দীপ্তি, এই শরবতটা খেয়ে নাও। আমি জানি আজ সারাদিন তোমার সেরকম কিছুই খাওয়া হয়নি। এক্ষুনি তোমার অনুষ্ঠান শুরু হবে, তখন তুমি আরো কিছু খেতে পারবে না। তাড়াতাড়ি করে এটা খেয়ে নাও তো, আমি তোমার জন্য কিছু টিফিন আনছি, তারপর অনুষ্ঠানে যাবে। থ্যাংক ইউ বৌদি, তুমি যদি না থাকতে তাহলে সত্যি সত্যি খিদেতে আমার মাথা ঘুরে যেত। এটার খুব প্রয়োজন ছিল। আরে বাবা, আমি জানি বিয়ের সময় কত সমস্যা হয়। আমার বিয়ের পর আমি তো 24 ঘন্টা না খেয়েছিলাম। শেষে যখন একেবারে ঝিমিয়ে পড়েছি তখন এরা আমাকে খাইয়ে দিয়েছিল। যার বিয়ে হয় মানুষ তাকে ভুলেই যায়। সেজন্য আমি আগে থেকেই তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। আমি যেভাবে ভুগেছি তোমাকে যেন সেই কষ্টটা না পেতে হয়। দিদি, তুমি সত্যি খুব ভালো। আমার বাড়ির মতো তুমিও আমার খেয়াল রাখছো। এভাবেই প্রথম দিনে রচনা এবং দীপ্তির দুই জায়ের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে যায়। রাত্রিবেলা যখন দীপ্তির অনুষ্ঠান শুরু হবে ঠিক এমন সময় হঠাৎ রচনার মাথা ঘুরে যায় এবং বাড়িতে ডাক্তার ডাকা হয়। রচনাকে পরীক্ষা করে নেওয়ার পর ডাক্তার ম্যাডাম বলেন, আরে চিন্তার কোনো বিষয় নেই, আপনারা শুধু শুধু ভয় পাচ্ছেন। আপনাদের বাড়িতে খুব বড় একটা সুখবর আসতে চলেছে। আপনার বড় বৌমা গর্ভবতী। ম্যাডাম, আপনি সত্যি বলছেন আমার বড় বৌমা গর্ভবতী? এতদিন পর আমরা এত ভালো একটা সুখবর পেলাম, আমার তো নিজের কানকে বিশ্বাসই হচ্ছে না। মা, সত্যি সত্যি বড় বৌদি প্রেগনেন্ট? বিশেষ করো 5 বছর পর আমাদের পরিবারে এত ভালো একটা খবর আসছে, এটাকে তো সেলিব্রেট করা উচিত। কি বলো সবাই? মীনা দেবীর বড় বৌমা রচনার বিয়ে আজ 5 বছর হয়েছে, কিন্তু তাও সে সন্তানের জন্ম দিতে পারেনি। এতদিন অনেক চিকিৎসা করানোর পর আজ তাদের বাড়িতে এই সুখবর শোনা যায়, যার ফলে সবাই ছোট বৌমার অনুষ্ঠান বাদ দিয়ে বড় বৌমাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। দীপ্তি তার বড় জায়ের কাছে উঠে আসে আর বলে, বড়দি, কংগ্রেচুলেশন। এবার থেকে কিন্তু তোমাকে অনেক সাবধানে থাকতে হবে। হ্যাঁ বড় বৌমা, তোমার কি একেবারে বেড রেস্টে থাকতে হবে? এত বছর পর এরকম একটা খবর এসেছে, এখন তুমি কোনো কাজ করবে না, ভালো মন্দ খাবে দাবে আর আরাম করবে। ছোট বৌমা, তুমি এবার থেকে বড় বৌমার লক্ষ্য রাখবে। ওর কি প্রয়োজন না প্রয়োজন সবকিছু দেখার দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ মা, আমি বড়দির ভালো করেই খেয়াল রাখবো, আপনারা একদম চিন্তা করবেন না। নতুন বউ পরিবারে আসার পরদিন থেকেই এত বড় একটি দায়িত্ব নিজের মাথায় নিয়ে নেয়। পরের দিন থেকে বড় জায়ের দেখাশোনা, খাওয়া দাওয়া সব ব্যাপারে সে খুব যত্ন সহকারে খেয়াল রাখতো। সকালবেলা টিফিন এবং চায়ের কাপ নিয়ে সে তার বড় জায়ের ঘরে যায়। বড়দি, ও বড়দি, উঠে পড়েছো? দেখো 9টা বেজে গেছে। এতক্ষণ কিন্তু খালি পেটে থাকা উচিত না, এতে করে তোমার আর তোমার বাচ্চার দুজনেরই স্বাস্থ্য খারাপ হবে। আরে 9টা বেজে গেল? দীপ্তি, তুমি আমাকে এতক্ষণ তোলোনি কেন? বাড়িতে কত কাজ পড়ে রয়েছে বলো তো, আর আমি এখনো ঘুমাচ্ছি। এই যে ম্যাডাম, বাড়ির কাজ পড়ে রয়েছে সে চিন্তা তোমাকে করতে হবে না। তুমি এখন না তোমার নিজের আর ছোট বাচ্চার চিন্তা করো। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, বসে বসে এগুলো খাও, বুঝলে? আর শোনো, ঘর থেকে এখন বেরোবে না। আমি সারা বাড়ি পরিষ্কার করি, তারপর তুমি বেরোবে, না হলে চারিদিকে ধুলো তোমার নাকে ঢুকবে। কিন্তু দীপ্তি, বাড়িতে এত কাজ রয়েছে, তুমি একা একা কি করে সামলাবে বলো তো? আমাকেও যেতে দাও, আমিও কিছুটা কাজ করে নি। রচনা যখন এভাবে বলছিল তখন তার শাশুড়ি ননদ সেখানে এসে হাজির হয়। বড় বৌমা, এইসব তুমি কি বলছো? তুমি চুপচাপ করে আরাম করো, একদম নড়বে না। ছোট বৌমা সবকিছু সামলে নিচ্ছে তো, ও এ বাড়ির বউ, ওকে এক না একদিন তো সবকিছু শিখতেই হবে। তুমি তোমার খেয়ালটা রাখো ব্যাস, বাকি দিকে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। আর বড় বৌদি, তোমার যদি বিরক্ত লাগে তাহলে কিন্তু তুমি আমার রুমে এসো, আমরা দুজনে মিলে লুডো খেলবো আর গল্প করব। বাড়ির কোনো মানুষই রচনাকে কোনো কাজ করতে দিতে রাজি ছিল না।
দীপ্তিও সেদিকে খুব ভালো করে খেয়াল রাখছিল। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সে এক এক করে বাড়ির কাজ করত। তারপর বড় জায়ের খাবার দেওয়া, মাথায় চুল ঝেড়ে দেওয়া, হাতে পায়ে মালিশ করে দেওয়া, জামা কাপড় কেচে দেওয়া, সব ধরনের কাজ সে একাই করত। এরকমই একদিন দুপুরবেলা সবাই ঘুমাচ্ছিল, তখন রচনার হঠাৎ খিদে পায়। সে বিছানা থেকে উঠে রান্নাঘরে যায় এবং ম্যাগি করতে শুরু করে। রান্নাঘরের শব্দ শুনে মীনা দেবী সেখানে আসেন আর বলেন, বড় বৌমা, তুমি এখানে কি করছো? তুমি এখানে একা একা? মা, আসলে আমার খুব খিদে পাচ্ছিল, তাই আমি ভাবলাম একটু ম্যাগি করে নি, সেজন্যই এখানে এসেছি। আরে, তোমার খিদে পাচ্ছিল, তুমি তো ছোট বৌমাকে বলতে পারতে। নিজে উঠতে গেলে কেন? ছোট বৌমা, ও ছোট বৌমা, তুমি কোথায় গেলে গো? শাশুড়ির ডাক শুনে দীপ্তি রান্নাঘরে ছুটে যায়। তাকে দেখে মীনা দেবী রেগে গিয়ে বলেন, সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলে যে বড় বৌদি খুব ভালো করে খেয়াল রাখবে, তাকে কোনো কাজই করতে দেবে না। এখন এইসব কি হচ্ছে শুনি? বড় বৌমার খিদে পেয়েছে, সে নিজে উঠে এসে রান্না করছে আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। এ বাবা, মা, আপনি এভাবে বলছেন কেন? আমি তো বললাম আমার খিদে পেয়েছিল বলে আমি নিজে উঠে এসেছি। আর দীপ্তি তো সারাদিন কিছু না কিছু করছে, সবে মাত্র একটু ঘুমাতে গিয়েছিল, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। আরে বাবা, সারাদিন কাজ করছে এটা একটা অজুহাত। 5 মিনিটে ম্যাগি তৈরি করতে পারবে না? এটা কোন ধরনের কথা হলো? যে মানুষ দায়িত্ব নেয় না, তাকে সবকিছু দেখে শুনে তবেই চলতে হয়। শাশুড়ির কথা শুনে দীপ্তির চোখে জল চলে আসে। এভাবে 7 মাস কেটে যায় এবং বড় জায়ে স্বাদের অনুষ্ঠান এসে পড়ে। পরের সপ্তাহে বড় বৌমার স্বাদের অনুষ্ঠান হবে, সব দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। সকাল থেকে লোকজনরা আসবে, তাদের রান্না বান্না, তাদের আপ্যায়ন করা, সবকিছু ঠিকঠাক ভাবে করতে হবে, বুঝলে? আচ্ছা মা, ঠিক আছে। কি কি রান্না হবে আপনি আমাকে বলে দেবেন, আর বাজার থেকে সব আনিয়ে দেবেন, আমি সব ব্যবস্থা করে রাখবো। মীনা দেবী বাজারের লিস্ট তৈরি করেন এবং দীপ্তির হাতে দিয়ে বলেন, বৌমা, এতে যা যা রান্না হবে তার লিস্ট আমি করে দিয়েছি। এখন তুমি বাজারে গিয়ে একটা রিক্সা ভাড়া করে তাতে মালগুলো বোঝাই করে নিয়ে এসো। বাইরের কাউকে দিয়ে পাঠালে সে ভুলভাল জিনিস আনবে। দীপ্তি বাজার থেকে জিনিসপত্র কিনে আনে। এরপর এক এক করে অনুষ্ঠানের সমস্ত কাজ একা হাতে করে। দীপ্তি ভেবেছিল তাকে শুধু বাড়ির লোকজনের সাহায্য করতে হবে, কিন্তু পরে সে বুঝতে পারে যে বাড়ির কেউই তাকে কোনো রকম ভাবে সাহায্য করছে না, শুধু একের পর এক অর্ডার দিয়ে যাচ্ছে আর পুরো দায়িত্ব এসে পড়েছে তার ঘাড়ে। এখানে তো দেখছি কেউ আমাকে কোনো কাজে সাহায্য করছে না। বাজারে যেতে হলে আমি যাচ্ছি, দোকানে যেতে হলে আমাকেই যেতে হচ্ছে, সবার জামা কাপড় কেনার দায়িত্ব আমার, এমনকি বাড়ির ডেকোরেশন আমাকে একাকেই করতে হচ্ছে। এভাবে একটা এত বড় অনুষ্ঠানের পুরো দায়িত্ব আমি কিভাবে নেব? মাকে এখন কিছু বলতে গেলে উনি আমাকে আরো উল্টে 10টা কথা শুনিয়ে দেবেন। সবার কিছু না কিছু হয়ে গেছে, কিন্তু আমি নিজের জন্য কিছুই কিনলাম না। জানি না কাল অনুষ্ঠানে আমি কি পরবো। অনুষ্ঠানের দিন সকালবেলা মীনা দেবী দীপ্তির কাছে এসে বলেন, ছোট বৌমা, তুমি এখানে? আমি তোমাকে সেই কখন থেকে ডাকছি। শোনো, বড় বৌমাকে ভালো করে রেডি করে দাও, ক্যামেরাম্যান না এসে গেছে, ওর ফটোশুট করবে তো। ঠিক আছে মা, আমি বড়দিকে সাজিয়ে দিচ্ছি। মা, একটা কথা ছিল, আমি তো কিছুই কিনিনি, আমি আজকে কি পরবো? এতদিন গেল আর তুমি কিছু কিনলে না? এই শেষ মুহূর্তে এসব বললে কি করে হবে শুনি? তোমার যা আছে তুমি তাই পরো, এখন ওসব ছাড়ো তো। আগে বড় বৌমাকে তৈরি করো, যার অনুষ্ঠান তাকে ভালো দেখানোটা বেশি গুরুত্বপূর্ণ। তুমি যাই হোক পরে একটা তৈরি হয়ে নিও। দীপ্তি মন খারাপ করে তার বড় জায়ের কাছে যায় এবং তাকে রেডি করে। দীপ্তি, তুমি সারাদিনে কত পরিশ্রম করছো, এখনো নিজে তৈরি হওনি? আমার তো সবকিছু হয়ে গেছে, এবার যাও, তুমি কাজ পেলে আগে নিজে তৈরি হও। ঠিক আছে বৌদি, আমি তৈরি হয়ে নিচ্ছি। রচনা চলে যাবার পর দীপ্তি সবে সাজতে বসেছিল, এমন সময় তার ননদ এসে বলে, এই যে বৌদি, তুমি এখানে বসে বসে সাজছো, দেখো ওখানে কি কাণ্ড হয়েছে। মা তোমার উপরে না ভীষণ রেগে আছেন, যাও তাড়াতাড়ি গিয়ে দেখো কি করেছো। দীপ্তি ভয়ে ভয়ে সেখানে গিয়ে দেখে তার শাশুড়ি চিৎকার করছেন এবং সবার সামনে তাকে অপমান করে বলেন, যেমন বাবা মায়ের শিক্ষা সেরকমই তো মেয়ে হবে। কি জানি কোন ছোট ঘর থেকে একে তুলে এনেছিলাম, পুজোর সামগ্রীতে নারকেল, চন্দন এসব কিচ্ছু নেই। আচ্ছা, তোমার বাবা মা কি তোমাকে এটুকু শিক্ষা দেয়নি? মীনা দেবীর কথা শুনে দীপ্তির চোখে জল চলে আসে, কিন্তু রচনা এই সবকিছু আর সহ্য করতে না পেরে সে প্রতিবাদ করে বলে, মা, আপনি এবার থামুন একটু। এই কমাস ধরে আপনি একটা মেয়েকে যা নয় তাই বলে অপমান করছেন। ও দোষটা কি শুনি? যেদিন থেকে এসেছে মুখ বুঝে সবকিছু সহ্য করছে, আমাকে জল পর্যন্ত ঢেলে খেতে দিচ্ছে না। বাড়ির সবার এত খেয়াল রাখে, তাও আপনাদের পোষায় না? কি চান আপনারা? ওকে মেরে ফেলতে চান নাকি? আপনার বাড়িতে তো একটা মেয়ে আছে, ওর সাথে যদি ওর শ্বশুর বাড়ির লোকেরা এভাবে আচরণ করে তখন আপনার কেমন লাগবে বলুন তো?
রচনার কথা শুনে পল্লবী এবং মীনা দেবী দুজনেই একেবারে চুপ হয়ে যায়। তারা নিজেদের আচরণে খুবই লজ্জিত হয় এবং সবার সামনে দীপ্তির কাছে ক্ষমা চায়। রচনা দীপ্তিকে ঘরের ভেতরে নিয়ে যায় এবং তাকে বুঝিয়ে নতুন কাপড় পরিয়ে সাজিয়ে নিয়ে আসে। এরপর সবাই মিলে অনুষ্ঠানে অনেক আনন্দ করে। কিছুদিন পর দীপ্তি প্রেগনেন্ট হয় এবং বাড়ির সবাই খুব ভালোভাবে তার খেয়াল রাখে। এভাবেই সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মশালপুর গ্রামে এক মস্ত বড় নদী ছিল। সেই নদীর ধারে পূজা তার বাবা হরিশচন্দ্রবাবু ও মা সপ্তমী দেবীকে নিয়ে বসবাস করত। পূজার বয়স মাত্র 12 বছর। পূজা ছিল তাদের একমাত্র সন্তান। ছোট থেকেই পূজার পড়াশোনা খুবই আগ্রহ ছিল। সে গ্রামের স্কুলে পড়তে যেত। স্কুলের টিচার পূজাকে খুবই ভালোবাসতো, কিন্তু পূজার বাবা ছিল মূর্খ অবুঝ। পূজাকে পড়াতে চাইতো না। দিন রাত বাবার কথা শুনে শুনে পূজা দিন কাটতো। এখন বর্ষাকাল। পূজাকে খুব কষ্ট করে এই বর্ষার মধ্যে দিয়ে স্কুলে যেতে হতো। পূজা মনে মনে ভাবতো, এই গ্রামটার কি আর কোনোদিনও উন্নতি হবে না? বর্ষা মানেই এক হাঁটু জল। কত কষ্ট করে গ্রামের মানুষরা জীবন কাটাচ্ছে। না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই কোথায় চললি ড্যাং ড্যাং করে? মেয়ে হয়ে জন্মছো আর ঘরে থাকতে ইচ্ছা করছে না? মেয়েদেরকে ঘরে থাকতে হয়, ঘরের কাজ করতে হয়, তবেই না ভালো করে শ্বশুরবাড়ি গিয়ে সংসার করতে পারবি। তোমরা শুধু একই কথা বলো, শুধু বিয়ে আর বিয়ে। মেয়েরা কি বিয়ে ছাড়া আর অন্য কিছু ভাবতে পারে না? আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আমি গ্রামের জন্য কিছু করতে চাই। এই গ্রামের মানুষেরা কত কষ্ট করে জীবন কাটাচ্ছে। আমি বড় হয়ে পড়াশোনা করে অনেক বড় অফিসার হতে চাই, আর এই গ্রামের জন্য কিছু করে দেখাবো। হ্যাঁ মা, তুই পড়াশোনা করে অনেক বড় হ, এটাই আমার ইচ্ছা। আমাদের এই গ্রামের জন্য তুই যদি কিছু করতে পারিস, তাহলে গ্রামের মানুষরাও এই বর্ষার জলের হাত থেকে একটু নিস্তার পাবে। এখানে তো বর্ষা মানেই এক আকাশের জল, আর তার সঙ্গে নদীর বাঁধ ভেঙে নদীর যত জল গ্রামে ঢুকে পড়ে। চারিদিকে জল ছাড়ার কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। ঠিক আছে মা, এখন আমি স্কুলে যাই। টিচাররা আমার জন্য অপেক্ষা করছে। দেরি হয়ে যাচ্ছে, পরে না হয় এসব কথা হবে। এরপর পূজা বর্ষার এক হাঁটু জলে ভিজে ভিজে স্কুলে চলে যায়। স্কুলের টিচাররা পূজাকে জিজ্ঞাসা করে, পূজা, আজকে এত দেরি হলো কেন তোমার? তুমি তো সবার আগে চলে আসো, এসে নিজের পড়াশোনা শুরু করে দাও। আজকে কি হয়েছে তোমার? না টিচার, তেমন কিছুই হয়নি। বাবা রোজ বলে যে স্কুলে যেতে হবে না, মেয়েদের স্কুলে গিয়ে কিছু লাভ নেই, বিয়ে করে কাজ করতে হবে। তাই কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আর তার উপরে এই বর্ষার জল, এক হাঁটু জল পার করে আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। এরপর তাদের ক্লাস শুরু হয়ে যায়। কিছুক্ষণ পূজা তার বন্ধুদের সঙ্গে কথা বলে। জানিস শিউলি, আমাদের গ্রামটাকে নিয়ে বড়ই চিন্তা। একটু বৃষ্টি হলেই নদীর বাঁধ ভেঙে যায় আর সমস্ত জল গ্রামে ঢুকে যায়। কেউ তেমন শিক্ষিত মানুষ নেই যে বিষয়গুলোকে সরকারি দপ্তরে নিয়ে গিয়ে জানাবে। তাই এক কাজ কর না, তোর যদি অত চিন্তা হয় তাহলে তুই বসে বসে চিঠি লেখ না সরকারি দপ্তরে। হ্যাঁ তো, আমি তো চিঠি লিখতে পারবো। আমি তো একথা একবারও ভেবেই দেখিনি। চিঠি লিখলেই তো হয়ে যাবে। এরপর পূজা এসডিও অফিসে চিঠি লিখে পাঠায়। এভাবেই দিন কাটতে থাকে। দিনের পর দিন পূজা চিঠির উত্তরের আশায় বসে থাকে। কেউ হয়তো এখনই আসবে, অথবা অফিস থেকে হয়তো কোনো লোককে পাঠাবে। এই ভেবে ভেবে পূজার বছরের পর বছর কেটে যায়। পূজা চিঠি লিখতেই থাকে, কিন্তু পূজার না তো কোনো চিঠির উত্তর আসে, না তাদের গ্রামের হালচাল দেখতে কেউ আসে, আর নাই বা কোনো রকম সাহায্য তারা পায়। এরপর পূজা একদিন মনে মনে বলে, এত বছর তো হলো চিঠি লিখে যাচ্ছি, কিন্তু চিঠির কোনো উত্তরই আসছে না। প্রত্যেক বছর সে বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, আর গ্রামের রাস্তা বলতে কিছুই থাকছে না, সব ডুবে যাচ্ছে। আর আমি কিছুই করতে পারছি না, শুধু বসে বসে দেখছি আমার গ্রামের লোকজনরা কত কষ্ট পাচ্ছে। দেখ পূজা মা, অত শত ভেবে লাভ নেই। এ মাসেই তোর বিয়ে দিয়ে দেবো। ওসব বাদ দে না দেখি, তো সব উটকো মাথায় নিয়ে বসে আছে। তুমি অমন করে বলছো কেন গো? মেয়েটা তো গ্রামের জন্য এত ভাবছে, এত চেষ্টা করছে, যাতে নদীর বাঁধটা সরকারি লোক এসে ঠিক করে দিয়ে যায়, আমাদের গ্রামটা যাতে রক্ষে পায়। অত গ্রামের লোকের কথা ভেবে লাভ নেই, তার চেয়ে বরং নিজের কথা ভাবাই ভালো। জন্য একটা ভালো ছেলে দেখেছি, পাশের গ্রামের মনীষ বাবুর ছেলে শেখর, ভালো ব্যবসা আছে। ছেলের বাড়িতে আমি কথাও দিয়ে এসেছি, ওরা সবাই রাজি। বাবা, আমাকে আরেকটু সময় দাও। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমার যে অন্য উদ্দেশ্য আছে, আগে সেটা থেকে আমি নিজেকে মুক্তি করি,
তারপর না হয় বিয়ে করব। আমি কথা দিয়ে এসেছি, আমার কথা না ফেলা হয়। আমাদের এই কষ্টের সংসারে দুটো পেট ঠিক চালিয়ে নেব। তোর বিয়েটা দিতে পারলে আমার মাথা থেকে চিন্তাটা দূর হয়। হরিশ্চন্দ্রবাবু পূজার কোনো কথাই শোনে না। এরপর তিনি শেখরের সঙ্গে পূজার বিয়ে ঠিক করে ফেলেন। সামনের মাসে পূজার বিয়ে ছিল। বাবা, এই বর্ষাকালে কি করে বিয়ে হবে বলো তো? এই বর্ষায় কেউ আবার বিয়ে করে নাকি? চারিদিকে জল, এক হাঁটু জল জমে আছে। তুমি আমার কথা বুঝতে পারছো না কেন বাবা? চিরকালই এই গ্রামে জল থাকবেই, কোনোদিনও বের হবে না। বর্ষা আসলে আর কথাই নেই, এরপর দেখবি এক গলা হয়ে যাবে। তুই কি ওসব ভেবে কিছু করতে পারবি? তার থেকে বরং আমি তোর বিয়ে দিয়ে দিচ্ছি, এটাই সবচেয়ে ভালো। এরপর পূজা আর শেখরের বিয়ের দিন চলে আসে। বর্ষায় চারিদিকে জল থই থই করছে। তারই মধ্যে পূজার শেখরের বিয়ে চলছে। তারপর হঠাৎ করে নদীর জল উপচে গ্রামের ভিতরে হু হু করে জল ঢুকতে থাকে। চারিদিকে এক গলা জল। সব লোক চারিদিকে ছুটোছুটি করছে, কে কোথায় নিজের জীবন নিয়ে যাবে। এদিকে পূজার বিয়ের সব সরঞ্জাম জলে ভেসে যায়। বিয়ের মণ্ডপও জলে ভেসে যায়। এমনকি তাদের নিজের ঘরটাও রক্ষে পায় না। এই সময় কে কোথায় দাঁড়াবে? হরিশ্চন্দ্রবাবু মাথায় হাত দিয়ে বলেন, একই হলো, চারিদিকে যে জল থই থই করছে। হায় উপরবেলা, মেয়ের এই বিয়ের সময়তেই জলটা দিতে মন গেল। তখন পূজা বলে, এই বিয়ের থেকে এই গ্রামের লোকেদের জীবনটাই আগে। যা করতে হবে আমাকেই করতে হবে। আসুন সবাই, আস্তে আস্তে আসুন। ওই যে গাছটা ভেসে আসছে, ওই গাছের গুড়িটার উপরে সবাই উঠে পড়ুন। আর সবাই স্কুলের দিকে রওনা দিন। স্কুলই একমাত্র সেফটি জায়গা। এরপর পূজা এক এক করে সমস্ত গ্রামবাসীদের এবং ওই বিয়ে বাড়ির লোকজনদেরকে নিয়ে স্কুলের দিকে যায়। স্কুলটি ছিল দোতলা পাকা বাড়ি, তাই স্কুলের উপরে জল যায় না। সেখানেই সবাই নিশ্চিন্তে আশ্রয় নেয় এবং এই স্কুলেই সবাই মিলে কোনো প্রকারে পূজার বিয়ের কাজ সম্পূর্ণ করে দেয়। কোনো প্রকারে নিজেদেরকে বাঁচিয়ে পূজার বিয়েটা হয়ে গেল। জলটা কমলে পূজা শ্বশুরবাড়ি যেতে পারবে, তারপরেই আমি নিশ্চিন্ত হতে পারবো। আর আমাদের কি, আমাদের দুজনের দুটো পেট ঠিক চালিয়ে নেব। এরপর একটু অবস্থা ঠিকঠাক হলে পূজা শ্বশুরবাড়ি চলে আসে। সেখানে গিয়ে নিশ্চিন্তে ঘুমাতেও পারে না, খেতেও পারে না। সবসময় গ্রামের জন্য মন উতালা হয়ে থাকে। আমি এখানে পাকা বাড়িতে আরামের সঙ্গে আছি, খাচ্ছি দাচ্ছি, কোনোই অসুবিধা নেই। আমার বাবা মা, আত্মীয় স্বজন, গ্রামের লোকেরা সব জলেতে নিজেদের বাড়িঘর হারিয়ে ফেলেছে। না খাওয়ায় না দাওয়ায় কিভাবে দিন কাটাচ্ছে কে জানে। মনটা বড়ই ছটফট করছে। পূজা, তুমি এত মনমরা হয়ে আছো কেন? তোমার কি ভালো লাগছে না? যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারো, কারণ এখন থাকতে তোমার সব দায়িত্ব আমার। আমি তোমাকে যখন বিয়ে করে নিয়ে এসেছি, আমাকে তো তোমার সব দুঃখে কষ্ট সঙ্গী হয়ে থাকতে হবে। না না, এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনটা গ্রামের দিকেই পড়ে আছে। কে জানে গ্রামের জল বেরোলো নাকি, লোকেরা সব কেমন অবস্থায় আছে। তাদের ঘরবাড়ি সব ভেসে গিয়েছে। কতদিনই বা ওরা এভাবে থাকবে? সরকারি কোনো ব্যবস্থাও হচ্ছে না, তাই একটু চিন্তায় আছি। তুমি গ্রামের জন্য এত চিন্তা করছো কেন? দেখবে একদিন এমন আসবে তোমাদের গ্রাম সব থেকে উন্নত হবে। আমার কথা শুনে রাখো। তুমি ঠিক বলছো তো, দিন আসবে, তবে সেদিনই আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আমি সেই ছোটবেলা থেকে গ্রামের অবস্থাটা দেখে আসছি। তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল আমি গ্রামটাকে উন্নত করব। কত চিঠি লিখেছি সরকারের দপ্তরে, কিন্তু কোনোই খবর আসেনি। আর তুমি যখন বলছো, তোমার কথা একটু ভরসা করেই দেখি। সরকারি কাজ তো একটু দেরি হয়। কখন কোন অফিসার আসবে আর কখন কোন অফিসার বদলি হবে, তার জন্যই তো সরকারি কাজ একটু দেরি হয়। তারপর হঠাৎই সেই দিন চলে আসে। সরকারি দপ্তর থেকে অফিসার ইন্সপেকশনের জন্য সেই গ্রামে আসে এবং তারা হরিশ্চন্দ্র বাবুর কাছে পূজার খোঁজ করেন। এখানে মিস পূজা বলে কে আছে? ওনার হাতের চিঠি আমাদের দপ্তরে অনেকদিন ধরে পড়েছিল। ওনার সঙ্গে একটু দেখা করতে পারলে খুবই ভালো হয়। পূজা তো আমার মেয়ে, তার তো বিয়ে হয়ে গেছে, সে এখন শ্বশুর বাড়ি আছে। তবে আপনি একটু বসুন, আমি খবর পাঠাচ্ছি। সত্যি মা পূজা আমার এই গ্রামের জন্য কতই না ভাবনা চিন্তা করে। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি খবর দিচ্ছি। এরপর হরিশ্চন্দ্রবাবু পূজাকে খবর দেন। পূজা শেখরকে নিয়ে নিজেদের গ্রামে আসে। তারপর অফিসারের সঙ্গে কথা বলে। নমস্কার, আমি পূজা। এই গ্রামে বহু বছর থেকে বৃষ্টি হলে জল জমে যায়, এমনকি নদীর বাঁধও ভেঙে যায়, যার ফলে গ্রামের লোকেরা খুব কষ্টে দিন কাটায়। আর এবছর তো একদম বন্যা হয়ে গিয়েছিল, সমস্ত ঘর বাড়ি সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই সরকারি স্কুলেই গ্রামবাসীরা এখন দিন কাটাচ্ছে। সরি ম্যাডাম, আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ এইরকম চিঠি অনেকই আসে, তার উপরে পুরো সব চাপা পড়ে যায় তো।
আর তাছাড়া আমাদের অফিসাররা নানা কাজে ব্যস্ত থাকে, তাই দেখতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা দেখতেই পাচ্ছি আপনাদের গ্রামের পরিস্থিতি। খুবই তাড়াতাড়ি আমরা আপনাদের গ্রামের জন্য একটা ব্যবস্থা করছি। তবে আপনাদের যা ক্ষতি হয়েছে তা রিকভার করে দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। আর নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে পড়ে, তার জন্য আমরা ড্যামটাকে ঠিকভাবে তৈরি করে দিচ্ছি। এরপর থেকে আশা করি আর জল ঢুকবে না। আর যা আশেপাশে মানুষের যা ক্ষতি হয়েছে, সরকারি তহবিল থেকে তাদের সাহায্যের জন্য ব্যবস্থা করে দিচ্ছে। থ্যাংক ইউ স্যার। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আজ আমি অনেক খুশি। আজ আমি আমার গ্রামের জন্য কিছু করতে পেরেছি। এই সমস্ত কথা শুনে গ্রামের লোকেরা পূজাকে নিয়ে আনন্দে কোলাকুলি করতে থাকে। সত্যি মা পূজা, তোর মতো মেয়ে আমাদের গ্রামের প্রত্যেক ঘরে ঘরে জন্মালে আমাদের গ্রামে আর দুঃখ অভাব বলে কিছু থাকবে না। তুই এত কষ্ট করে লেখাপড়া শিখেছিস বলে আমাদের গ্রামে আজকে আলো দেখতে পেলাম। এরপর কিছুদিনের মধ্যেই সরকার থেকে নদীর বাঁধ বেঁধে দেয়। গ্রামে আর জল ঢোকে না। সব লোকেদের এক এক করে পাকা বাড়ি করে দেওয়া হয়। তার উপর এত বছর যা ক্ষতিপূরণ হয়েছে তার জন্য সরকার একটা টাকা দেয়, যাতে করে গ্রামের লোকেরা কিছু ব্যবসা বাণিজ্য করে খেতে পারে। এখন মশালপুর গ্রাম ছিল সব থেকে উন্নত। চারিদিকে ঝকঝক তকতক করছে। পূজা, আমার কথাটা সত্যি হলো তো? আমি বলেছিলাম না তোমার একদিন স্বপ্ন পূরণ হবে? আজ সেই স্বপ্ন পূরণ হলো তো? আর এটা সত্যি, তুমি রানী লক্ষ্মীবাইয়ের মতো পুরো গ্রামটাকে বাঁচালে। জানো শেখর, আমি কোনোদিনও ভাবিনি যে গ্রামের লোকের জন্য আমি সত্যি সত্যি এত কিছু করতে পারবো। আজ আমি খুব খুশি আমার গ্রামকে উন্নত করতে পেরেছি। এরপর সব গ্রামের লোকেরা খুশি খুশি জীবনযাপন করতে থাকে। আর পূজা ও শেখরও সুখে শান্তিতে নিজেদের সংসার করতে থাকে।